নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি এনটিপিসির পরবর্তী ক্লাস নিয়ে। এখানকার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখে নেব এবং এর ভিত্তিতে তোমরা আগামী দিনে যারা এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য এটা হেল্প হবে। সামনে যাদের আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে, তোমরা তো অবশ্যই তোমাদের এখনো পর্যন্ত একটু টাইম রয়েছে, তো তোমরা কিন্তু আগের সিরিজগুলো দেখে নেবে। অলরেডি কিন্তু ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, ঠিক আছে? তো আমরা মানে অন্যান্য শিফটে কিন্তু অলরেডি আমরা প্রশ্ন পেয়েছি, তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলো দেখে রাখবে। তো আজকের আমাদের দেখে নেবো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার, যেগুলো আগামী দিনে যাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আছে তাদের জন্য উপকৃত হবে। এগুলো সবই সমস্ত কোশ্চেনগুলো। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনই সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার সকলে করে দেবে। চলো, আজকের আমাদের কোশ্চেন নাম্বার ফার্স্ট যেটা রয়েছে, সীতারা দেবী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সীতারা দেবী তিনি কিন্তু আমাদের অপশন রয়েছে কত্থক, কথাকলি, সাত্রিয়া এবং মোহিনীঅট্টম। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, সীতারা দেবী তিনি কিন্তু একজন কত্থক ড্যান্সার, কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। কত্থক হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, মেনলি নর্দার্ন ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া কথাকলি রয়েছে, যেটা কিন্তু কেরালা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া কেরালা রাজ্যের আরেকটা রয়েছে, যেটা হচ্ছে মোহিনীঅট্টম, যেখানে অপশন নম্বর 4-এ আমরা দেখছি। এবং রয়েছে সাত্রিয়া, যেটা হচ্ছে আসাম রাজ্যের একটা ক্লাসিক্যাল ড্যান্স। এবং কত্থক সম্পর্কিত যে ব্যক্তিগুলো রয়েছে, যেমন বিরজু মহারাজ, সীতারা দেবী, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, এই যে এনারা সকলে রয়েছেন, এনারা সকলেই কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত। এবং সীতারা দেবীকে কিন্তু কত্থক সম্রাজ্ঞী হিসেবে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে দেখে নেবো আরো কিছু ইম্পর্টেন্ট। যেমন সীতারা দেবী তিনি কিন্তু কত্থকের রানী নামে পরিচিত। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন সাল 1969-এ। তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, যেটা হচ্ছে 1973 সালে, এবং কালিদাস সম্মান পেয়েছিলেন, যেটা কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু দিয়ে থাকে কালিদাস সম্মান, যেটা 1995 সালে তিনি কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে? তো এগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন আছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, এটা কবে হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল? তো সিমলা চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল, যেটা কিন্তু আমরা জানি যেটা 1972-এর দিকে হয়েছিল সিমলা চুক্তি। আর যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন অনুসারে, এখানে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী, তার সাথে জুলফিকার আলী ভুট্টো, এই দুজন ব্যক্তির সাথে কিন্তু হয়েছিল সিমলা চুক্তি। এখানে যদি আমরা ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই, যে এখানে দেখছি যে 1972 সালে 2 জুলাই ইন্দিরা গান্ধীর মধ্যে যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং হিমাচল প্রদেশের সিমলায় কিন্তু এটা হয়েছিল। গান্ধী এবং আমাদের এই জুলফিকার আলী ভুট্টো, তাদের দুজনের মধ্যে কিন্তু এটা হয়েছিল। এটি ছিল 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি। এছাড়া 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয় তার 8 মাস পর কিন্তু এটা স্বাক্ষর করা হয়েছিল। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেবে। পরে কোশ্চেন আছে, ভারতের সংবিধানের যে নির্দেশমূলক নীতি রয়েছে, এটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? আমাদের ভারতের সংবিধানে বিভিন্ন পার্ট আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। যেমন আমরা ডিপিএসপি নিয়েছি। ডিপিএসপি আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? যেখানে আমাদের প্রশ্ন করা হয়েছে নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা সংক্ষেপে ডিপিএসপি বলি, যেটা কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছিলাম। যেমন আমাদের ভারতের যে মৌলিক অধিকার রয়েছে বর্তমানে 6টি, এই যে মৌলিক অধিকারগুলো, এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? যেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। মৌলিক কর্তব্য রয়েছে আমাদের বর্তমানে রয়েছে 11টি, এবং এই মৌলিক কর্তব্য কিন্তু আমাদের নেওয়া হয়েছে, যেটা কিন্তু ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। এছাড়া আমাদের সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে, যেটা কিন্তু জওহরলাল নেহরুর যে অবজেক্টিভ রেজলিউশন ছিল তার উপর ভিত্তি করেই আমাদের প্রস্তাবনা তৈরি করা হয়েছে, এবং প্রস্তাবনা একবারই মাত্র সংশোধন করা হয়েছিল 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবং এই যে প্রস্তাবনা নেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। এবং প্রস্তাবনার যে ভাষা রয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার প্রিয়াম্বল কনস্টিটিউশন, যেটা কিন্তু নেওয়া হয়েছিল কোথা থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো এই ধরনের বিভিন্ন পার্ট কিন্তু আমাদের বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই উৎস সম্পর্কিত তোমাদের ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন আছে, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ, এই যে যোগগুলো রয়েছে, এগুলো কোন সমাজ সংস্কারে কাজ ছিলেন? এগুলো একজন সমাজ সংস্কারক ছিলেন, তার কিন্তু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল এই সমস্ত জিনিসগুলি, যেটা কিন্তু ছিলেন, তার নাম হচ্ছে কে? স্বামী বিবেকানন্দ, যার জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি আমরা ন্যাশনাল ইউথ ডে কিন্তু আমরা পালন করে থাকি। তো পরবর্তী প্রশ্ন আছে, রাজস্থানের কোন জেলায় সবচেয়ে বেশি রূপা উৎপাদিত হয়?
তো রাজস্থানে কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে রূপা উৎপাদিত হয়? আমাদের অপশন রয়েছে চারটে, ভালো করে দেখে নাও। উদয়পুর, ভিলওয়াড়া, খেতড়ি, নাকি কোনোটাই নয়। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রাজস্থানের উদয়পুর। রাজস্থানের উদয়পুরকে কিন্তু আমরা আর একটা নিকনেম রয়েছে, সেটা কিন্তু তোমরা বলবে। এখানে কি হবে? এখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে রূপা উৎপাদিত হয়েছে উদয়পুর। আর উদয়পুরকে যে নিকনেম হিসাবে আমরা চিনি সেটা হচ্ছে সিটি অফ লেক, ঠিক আছে, হ্রদের শহর। তো অবশ্যই কিন্তু যেটা রাজস্থানের উদয়পুরকে। এছাড়া রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে কিন্তু প্রথমবার পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল, সম্পূর্ণ ভারতের মধ্যে প্রথম, যেটা পরীক্ষা অনেকবার এসেছে। পরের কোশ্চেন আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গে কংগ্রেসের নিম্নলিখিত কোন কাকে মধ্যপন্থী নেতা হিসাবে চিহ্নিত করা হয়েছিল? তো মধ্যপন্থী নেতা হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে রাইট অ্যান্সার যেটা হবে কোনটা। দেখো ভালো করে, কোশ্চেনটা দেখো ভালো করে, তারপর উত্তর করো। এখানে যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই গোপাল কৃষ্ণ গোখলে। তিনি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে কংগ্রেসের নিম্নলিখিত এই গোপাল কৃষ্ণ গোখলেকেই কিন্তু মধ্যপন্থী নেতা হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। এখান থেকে আমরা জানি যে তাকে কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে গণ্য করা হয়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কাকে বলা হয়? এই গোপাল কৃষ্ণ গোখলেকে, ঠিক আছে। এছাড়া তিনি কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। পরের কোশ্চেন আছে, কর্কট ক্রান্তি যেটা, এটা কর্কট ক্রান্তির উত্তরে নিচের কোন রাজ্যটি অবস্থিত? তো কোশ্চেনটা ভালো মতো জিজ্ঞাসা করা হয়েছে, যেটা কিন্তু কর্কট ক্রান্তি রেখা রয়েছে আমাদের, যেটা 23 ডিগ্রি আমাদের নর্থের ওপর দিয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু এখানে দেখবে যে কর্কট ক্রান্তি রেখা যে অবস্থানটা আমাদের রাজ্যের কোন কোন রাজ্যগুলোর ওপর দিয়ে যাচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছে। তো কর্কট ক্রান্তি রেখা যেটা কিন্তু উত্তরে অবস্থান করছে নিচের কোন রাজ্যগুলো? এই চারটে অপশন রয়েছে আমাদের, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, নাকি মণিপুর। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই মণিপুর কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা মণিপুরে যেটা অবস্থান করছে, কর্কট ক্রান্তি রেখার উত্তরে যে রাজ্যটা অবস্থান করছে সেটা হচ্ছে মণিপুর। আর কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেল? যেটা হচ্ছে গুজরাট যাচ্ছে এখান থেকে প্রথম, গুজরাট, আর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এছাড়া রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ রয়েছে, এদিকে হচ্ছে ত্রিপুরা রয়েছে এবং মিজোরাম রয়েছে। টোটাল কটা রাজ্য হলো? 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, ঠিক আছে। তো এই টোটাল কিন্তু 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে এই কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার। পরে কোশ্চেন আছে 23.5 ডিগ্রি উত্তর যেটা, হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি, নিম্নলিখিত কোন সংবিধান ভারতে আইন প্রণয়ন প্রক্রিয়াকে অনুপ্রাণিত করেছিল? অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেটা কিন্তু আইন প্রণয়ন প্রক্রিয়াকে অনুপ্রাণিত করেছিল। কোন সংবিধান, কোথাকার থেকে এটা, কোন দেশের সংবিধান থেকে এটা অনুপ্রাণিত হয়েছিল? যেটা কিন্তু অবশ্যই যে ব্রিটিশ যে সংবিধান রয়েছে তাদের সংবিধান থেকেই কিন্তু ভারতের সংবিধান কিন্তু এখানে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। এবং ভারত কিন্তু কি করেছে, বিভিন্ন দেশের সংবিধানকে স্টাডি করে তাদের বিভিন্ন দেশ থেকে কিন্তু কিছু কিছু যে মেন পার্টগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভারতের সংবিধানে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং ভারতের প্রথম লিখিত এবং বৃহত্তম সংবিধান হচ্ছে সারা দেশের মধ্যে আমাদের সংবিধান সবচেয়ে বড়, ঠিক আছে। আচ্ছা, এবং পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসির যে এক্সাম রয়েছে, তোমরা যারা যারা এক্সাম দিচ্ছ তোমাদের বলে রাখি, যাদের সামনে আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে, আন্ডার গ্রাজুয়েটের, এবং সামনে যারা তোমাদের এক্সাম রয়েছে গ্রাজুয়েট লেভেল, তাদের এখনো টাইম রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা এনটিপিসি 133টা শিফটে 5 প্লাস জিকে কোশ্চেন। এই যে ফার্স্ট শিফটটা তোমরা দেখছো, এই শুধুমাত্র যদি এই ফার্স্ট শিফটের কথা বলি না, এই ফার্স্ট শিফটে থেকে কিন্তু অলরেডি কিন্তু আমাদের 3টে প্রশ্ন প্রায় চলে এসেছে, ঠিক আছে। তো অবশ্যই আমি এখানে কিছু বলবো না কোন কোশ্চেন এসছে না এসছে, ঠিক আছে। তো এখানকার প্রতিটা শিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো বলছি, আবারও আগেও বলেছিলাম তোমাদের, এখনো পর্যন্ত যাদের হাতে টাইম আছে, তোমাদের হাতে যদি এখনো পর্যন্ত 1 সপ্তাহ টাইম থাকে, তাহলে তোমরা গ্র্যাজুয়েট লেভেলদের কথা বলছি, তাহলে তোমরা পিডিএফটা নিয়ে নাও, এখনো টাইম আছে, সেটা পড়ে নিতে পারবে। যদি তার কম থাকে তাহলে পড়ার দরকার নেই, যা পড়েছো সেটা রিভিশন দাও। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তাদের সকলকে বলবো এই পিডিএফটা যেন সকলের কাছে উপস্থিত থাকে, এবং আমাদের পিডিএফ না হোক, সে অন্য যে কোনো জায়গা থেকে হোক না কেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে কটা কোশ্চেন রয়েছে 133টা শিফটের 5,000-এর ওপর কোশ্চেন রয়েছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। আর এখান থেকেই প্রশ্ন একদম তোমাদের ডিক্টো একদম কিন্তু তোমাদের কিন্তু চলে আসছে এক্সামে।
তো অবশ্যই তোমরা কিন্তু এটা করে রাখবে, যেটা কিন্তু 99 টাকা দিয়ে পেয়ে যাবে 133টা শিফটের 5000 প্লাস কোশ্চেন রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য বলছি, যেটা সিবিটি 1 হয়েছিল কমন এক্সাম সকলের জন্য 2019-এর নোটিফিকেশনের এক্সামটা 2020-21 যেটা হয়েছিল। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এই নাম্বারেই তোমরা কিন্তু যোগাযোগ করবে এবং এই নাম্বারে ডেমো পিডিএফ সবকিছু পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। আগে যেমন আমাদের অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছিলাম, এখন আমরা 8 থেকে মোটামুটি 9টা 10টা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিফট অনুযায়ী। তো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনগুলো রয়েছে এবং কোশ্চেনগুলো শুনছি নাকি খুব ডিটেলসে তোমাদের কিন্তু আসছে। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে আমাদের পিডিএফে, সেখান থেকে তোমরা যদি করো তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু 80%-এর কাছাকাছি কিন্তু করে ফেলতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফগুলো দেখে রাখবে, যাদের কাছে রয়েছে সেটা তোমরা রিভিশন করো। এর বাইরে যদি কিছু আসে সেটা সবার জন্য নতুন হবে, ঠিক আছে, তোমার একার জন্য নয়। আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু মোটামুটি এই কটা তো করে রাখবে, যাতে তোমরা 80%-এর কাছাকাছি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি স্কোর করতে পারো। সকলের থেকে তো একটু তো এগিয়ে থাকবে না। তো অবশ্যই এখানে কিন্তু রয়েছে তোমাদের প্রতিটি মাসের 100+ কোশ্চেন, যেটা কিন্তু রয়েছে টপ 100 কোশ্চেন জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, এবং রয়েছে 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টোটালটা তোমরা পেয়ে যাবে 80 টাকার মধ্যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এক্সামে কিন্তু অলরেডি কিন্তু এসেওছে, ঠিক আছে। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এনটিপিসি এক্সামে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ভালো মাত্রায় কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু 2025-এ মোটামুটি এপ্রিল পর্যন্ত করে যাবে। আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা মে পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই টোটালটা কমপ্লিট করে রাখবে। আর 2025-এ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে, যেটা একদম প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের কমপ্লিট করা রয়েছে। আর এটা প্রতিটি মাসে কিন্তু 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন আছে, যেটা কিন্তু তোমরা এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা 75 টাকা দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। আর যাদের সামনে রয়েছে আমাদের রেলের গ্রুপ ডি এক্সামিনেশন বা এলপি টেকনিশিয়ানের মতো গুরুত্বপূর্ণ এক্সাম, যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, তাদের জন্য বায়োলজি যে কোশ্চেনগুলো রয়েছে, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু রেডি করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। এখানে বায়োলজির সমস্ত কোশ্চেনগুলো রাখা রয়েছে, যেগুলো কিন্তু লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন, আমাদের রেলের সমস্ত এক্সামে আসা কোশ্চেন, যেখানে 1250+ নাম্বার অফ কোশ্চেন রয়েছে, 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং এটা তোমরা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। সুতরাং এগুলোর মধ্যে যদি তোমাদের কোনোটা প্রয়োজন হয়ে থাকে, এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই সমস্ত পিডিএফগুলো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং তোমাদের এসএসসি জিডি 2026 যারা রয়েছে তারা 2024-এরটাকে কমপ্লিট করে নাও, 2025-এরটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আরপিএফ এসআইটা তোমাদের যদি প্রয়োজন হয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে, মোটামুটি এখনো পর্যন্ত 9টার কাছাকাছি কোশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়েছি আরপিএফ এসআই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 2024-এর। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। আমাদের পরে কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধানের 10ম তফসিলে অর্থাৎ 10th শিডিউলে সম্পর্কিত রয়েছে কোনটার সাথে? অপশন আমাদের কাছে 4টে রয়েছে, দলত্যাগ বিরোধী আইন, উপজাতি এলাকার প্রশাসন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, নাকি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এখানে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল, যেটা দলত্যাগ বিরোধী আইন রয়েছে, এটা আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু 10ম তফসিলের সাথে সম্পর্কিত। এখান থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের 10ম তফসিলে যেখানে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল যেটা বলা রয়েছে, যেটা কিন্তু 1885 সালে 1885 বলছি আমি। তো 1985 সালে রাজীব গান্ধীর আমলে, যেটা কিন্তু 52nd যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, আমাদের 52 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেখানেই কিন্তু এখানে এই দলত্যাগ বিরোধী আইন কিন্তু প্রবর্তন করা হয়েছিল 1985 রাজীব গান্ধীর সময় 52 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের কোশ্চেন, অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়েছিল? তো অপারেশন সিন্দুর সম্পর্কে তোমাদের ডিটেল ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন হলে ওটা তোমরা দেখতে পারো, ওখানে সবকিছু তোমাদের একদম টু দ্য পয়েন্ট একদম দেওয়া রয়েছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অপারেশন সিন্দুর, যেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে যেটা শুরু হয়েছিল 7ই মে 2025, তারিখটা একদম এক্স্যাক্ট দেখতে হবে, 7ই মে 2025-এ। পরের কোশ্চেন, সতীদাহ প্রথা যেটা রয়েছে বা সতী প্রথা আমরা বলে থাকি, এটা কোন সালে নিষিদ্ধ হয়েছিল? তো এটা কত সালে নিষিদ্ধ করা হয়েছিল? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হবে 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, রাজা রামমোহন রায় 1829 সালের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংকে সহায়তায় বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে সমস্ত দেশে এখানে সতীদাহ প্রথা তিনি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কে করেছিলেন?
কার মাধ্যমে করেছিলেন? রাজা রামমোহন রায় করিয়েছিলেন, এবং এখানে কিন্তু কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং করেছিলেন 1829 সালে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এটা দেখে রাখতে হবে। পরীক্ষায় দুটোই অপশনে থাকতে পারে। তো যদি বলা হয় কে করেছিলেন, অবশ্যই কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং তিনি করেছিলেন, এবং কার মাধ্যমে এটা করানো হয়েছিল বা এটা অনুপ্রাণিত করেছিলেন কে? অবশ্যই কিন্তু রাজা রামমোহন রায়। ঠিক আছে? পরের কোশ্চেন, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যধারার সাথে সম্পর্কিত? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেলুচরণ মহাপাত্র। তিনি একজন ফেমাস ওড়িশি ড্যান্সার। তো ওড়িশি ড্যান্সার সাথে সম্পর্কিত হচ্ছে এই কেলুচরণ মহাপাত্র। তিনি কোন সালে কি কি পুরস্কার পেয়েছে এটা আমাদের দেখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, প্রতিবার এক্সামে আসে। তো এখানে দেখতে হবে তিনি কিন্তু পদ্ম বিভূষণ পুরস্কার যেটা পাচ্ছেন সেটা কিন্তু সাল 2000-এ পাচ্ছেন, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড। এছাড়া রয়েছে আমাদের কি পদ্মভূষণ। পদ্মবিভূষণ হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট। থার্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মভূষণ, যেটা কিন্তু সাল 1988-তে তিনি এটা পেয়েছেন। এছাড়া পদ্মশ্রী রয়েছে, যেটা কিন্তু আমাদের 1974 সালে তিনি কিন্তু এটা পেয়েছিলেন। এছাড়া তিনি মধ্যপ্রদেশ গভর্নমেন্টের দেয়া যেটা হচ্ছে কালিদাস সম্মান। এই কালিদাস সম্মান পেয়েছিলেন 1989 সালে। তো 1989 সালে কিন্তু এখানে তিনি কালিদাস সম্মান পেয়েছেন, যেটা কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু প্রদান করা হয়। এছাড়া এসএনএ অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছিলেন সাল 1966-তে। তাহলে পদ্মবিভূষণ 2000-এ, পদ্মভূষণ 1968, পদ্মশ্রী হচ্ছে আহ, পদ্ম পদ্মভূষণ হচ্ছে 1988, পদ্মশ্রী হচ্ছে 1974 সাল, কালিদাস সম্মান যেটা হচ্ছে আমাদের 1989 সালে, এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড যেটা হচ্ছে 1966-তে। টোটাল এই সমস্ত পুরস্কারগুলো কিন্তু তিনি পেয়েছেন। পরে কোশ্চেন আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু কখন অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন? তো অবজেক্টিভ রেজলিউশন এটা তিনি পেশ করেছিলেন, কবে পেশ করেছিলেন? অবশ্যই এটা কিন্তু তিনি 1946 সালে পেশ করেছিলেন, বাট তারিখটা কবে গুরুত্বপূর্ণ, তার কারণ এর ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আমাদের যে সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বল সেটাই কিন্তু তৈরি করা হয়েছিল এই অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে। তো যেটা কিন্তু 13ই ডিসেম্বর 1946 সাল প্রধানমন্ত্রী আমাদের মানে আমাদের বর্তমান ঠিক না, এটা প্রথম যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন যেটা কিন্তু জওহরলাল নেহরু, সেই সময়কার আমাদের কিন্তু অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন 13ই ডিসেম্বর 1946 সালে। আর এর ভিত্তিতেই কিন্তু আমাদের এই সংবিধানের প্রস্তাবনাটা কিন্তু তৈরি করা হয়েছিল। পরের কোশ্চেন, আর এই যে আমাদের গণপরিষদ রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই থাকে। ঠিক আছে? গণপরিষদের প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা, বা অস্থায়ী সভাপতি বললেও সচ্চিদানন্দ সিনহা, বা তিনি কিন্তু 9ই ডিসেম্বরের দিকে কিন্তু 1946-এ তিনি কিন্তু তার কার্যভার গ্রহণ করেছিলেন। আর 11ই ডিসেম্বর যেটা কিন্তু স্থায়ী হিসাবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু স্থায়ী সভাপতি হিসাবে এখানে যোগদান করেছিলেন। ঠিক আছে? তো অপশন যেরকম মানে কোশ্চেন যেরকম হবে সেরকম অনুসারে তোমাদের কিন্তু উত্তরটা হবে। পরের কোশ্চেন, কোন সাতবাহন শাসক গাঁথা সপ্তশতী যেটা কিন্তু রচনা করেছিলেন? গাঁথা সপ্তশতী রচনা করেছিলেন কে? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই হলের এই যে লেখা ছিল সেটা কিন্তু গাঁথা সপ্তশতী। পরের কোশ্চেন আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন এবং ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক হিসাবে তাকে বিবেচিত করা হয়? তো তিনি কে? অপশন আমাদের কাছে 4টি রয়েছে, তোমরা দেখে নাও। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, তিনি কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং যাকে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, 1920-21 সালের দিকে কোন নদীর তীরে খননের সময় হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয়েছে? তো হরপ্পার যে শহর যেটা রয়েছে সেটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল, এটা কোন নদীর তীরে? তো আবিষ্কার করা হয়েছিল যেটা কিন্তু 1920-21 দয়ারাম সাহানি এটা কিন্তু আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। 1921 পাঞ্জাবের মনগোমেরি জেলায়, যেটা বর্তমান পাকিস্তানে অবস্থান করছে, এখানে কিন্তু রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু এটা অবস্থান করছে, রাভি নদীর তীরে অবস্থান করছে এই হরপ্পা সভ্যতা। ঠিক আছে? পরের কোশ্চেন, আর 1922 সালে কিন্তু আর একটা আমাদের সাইট রয়েছে এই হরপ্পান সাইটের মধ্যে, যেটা হচ্ছে মহেঞ্জোদারো 1922-এ রাখাল দাস অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। আর মহেঞ্জোদারোতে কিন্তু সব থেকে বড় যে স্নানাগার পাওয়া গেছে, গ্রেট বানারি পাওয়া গেছে, সবকিছু এখানে পাওয়া গেছে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে 1921 সালে দয়ারাম সাহানি সেটা কিন্তু আমাদের হরপ্পা সভ্যতা তিনি কিন্তু এটা খনন করেছিলেন, এবং বর্তমানে পাঞ্জাবের পাকিস্তানে যেটা অবস্থান করছে সেটা কিন্তু মনগোমেরি জেলায় অবস্থান করছে রাভি নদীর তীরে, এবং সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট হচ্ছে এই সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট হরপ্পান সিটি বা হরপ্পান এই যে শহর। পরের কোশ্চেন,
সিন্ধু যে ওয়াটার চুক্তি হয়েছিল আমাদের সাথে, এটা কাদের সাথে হয়েছিল এবং কত সালে হয়েছিল, গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে হয়। তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সিন্ধু জল চুক্তি অনুসারে পাকিস্তান কত শতাংশ জল ব্যবহার করতে পারে? তো এই সম্পর্কিত তোমাদের কিন্তু ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখে নেবে সেটা। এখানে কিন্তু সিন্ধু জল চুক্তি অনুসারে পাকিস্তান কিন্তু এখানে মোটামুটি 80% কিন্তু জল কিন্তু তারা ব্যবহার করতো, ঠিক আছে। এবং সেটা তো তোমরা সকলেই জানো, সেটা তো ভারত সরকার একটা রদ করেছে। পরে কোশ্চেন, টি বালা সরস্বতী অর্থাৎ তাঞ্জোর বালা সরস্বতী যেটাকে আমরা বলি, যিনি একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন, তিনি ভারতের নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্য পরিবেশন করতেন? তো তিনি একজন নৃত্যের সাথে সম্পর্কিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই নামটা কিন্তু অনেকবার আমরা এসএসসি সমস্ত এক্সামে দেখতে পেয়েছি এবং রেলওয়েরও। তো আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, তিনি কিন্তু টি বালা সরস্বতী বা তাঞ্জোর বালা সরস্বতী, তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার। এবং এই তামিলনাড়ুতে কিন্তু আমরা দেখতে পাই এই ভারতনাট্যম ড্যান্স, যেটা কিন্তু সব থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স। পরে কোশ্চেন আছে, আচ্ছা আমরা এনার সম্পর্কে একটু যদি দেখে নিই, তো ইনি কিন্তু এসএনএ অ্যাওয়ার্ড অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, যেটা কিন্তু সাল 1955 সালে তিনি পেয়েছিলেন। তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1977 সালে। এবং তিনি কিন্তু সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছিলেন, যেটা কিন্তু অবশ্যই 1973 সালে। পরে কোশ্চেন আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমাদের অবশ্যই কিন্তু প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেটা দেখে নেবে। এখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, এটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভাষা যেটা রয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার প্রিয়াম্বল কনস্টিটিউশনের যে ভাষা রয়েছে, সেটা ড্যাশের সংবিধান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। তো এটা কিন্তু নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কাদের সংবিধান থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা। পরে কোশ্চেন আছে, শাহনাই বাদক বিসমিল্লাহ খানের জন্ম বর্তমান ভারতের যে ডুমরাও শহরে, এটা কোথায় অবস্থান করছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো এই যে ডুমরাও যে শহরটা রয়েছে, এটা অবস্থান করছে বর্তমান ভারতের কোন জায়গায়? অবশ্যই রাজস্থান। আর এই যে রয়েছেন আমাদের সানাই বাদক, তার নাম বিসমিল্লাহ খান, ইনি কোন সালে কোন কোন পুরস্কারগুলো পেয়েছেন তার সম্পর্কে দেখে নিতে হবে, কারণ তিনি একজন বিখ্যাত সানাই প্লেয়ার। তো ভারতরত্ন তিনি কিন্তু পেয়েছেন সাল 2001-এ। পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1980-তে। পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি 1968-তে। এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন 1961-তে। সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে। পরে কোশ্চেন আছে, 1925 সালে কোন দেশ, সরি 1900 বলছি আবার তোমাদের, আচ্ছা কি হয়েছে, 2025 সালের কোন দেশ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করবে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এখানে, কিন্তু জুনিয়র হকি বিশ্বকাপ যারা কিন্তু আয়োজন করবে, এটা 2025-এ পুরুষদের। তো আমাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই কিন্তু আমাদের ভারত কিন্তু এটা হোস্ট করতে যাচ্ছে, কি 2025-এর যেটা পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা ভারত হোস্ট করবে। পরে কোশ্চেন আছে, প্রিন্স অফ পিলগ্রিমস এটা কাকে এই নামে অভিহিত করা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় কাকে? নিম্নোক্ত রয়েছে, আমাদের কাকে বলা হয়? তোমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করো। এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কে? হিউয়েন সাং। হিউয়েন সাং তিনি কিন্তু একজন চীন দেশ থেকে তিনি কিন্তু এসেছিলেন। তো অবশ্যই এখানে কিন্তু আমাদের দেখতে হবে, তিনি কিন্তু হিউয়েন সাং, তিনি কিন্তু হর্ষবর্ধনের শাসনকালে তিনি কিন্তু আমাদের ভারতে আসেন। এবং তার লেখা গ্রন্থের নাম তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এখানে কিন্তু ফাহিয়ানও ছিলেন, ফাহিয়ানের লেখা গ্রন্থের নাম কি আছে? এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দুটো প্রশ্নই কিন্তু অনেকের কনফিউশন হয়ে যায়, ঠিক আছে। তো এই গ্রন্থ দুটো এনটিপিসিতে কিন্তু অবশ্যই তোমাদের আসবে, ঠিক আছে। আই থিঙ্ক হয়তো চলেও এসেছে, এটাও হতে পারে। তো অবশ্যই তোমরা কি করবে, এই দুটো কোশ্চেন আনসার তোমরা কমেন্ট সেকশনে বলবে। আর প্রিন্স অফ পিলগ্রিমস যেটা কিন্তু বলা হয়ে থাকে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হিউয়েন সাং, ঠিক আছে। হিউয়েন সাংকে বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের এই পর্যন্ত কোশ্চেনগুলো। যদি ভালো লাগে তোমরা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমরা সকলে। এখানে আমাদের রয়েছে টেলিগ্রাম চ্যানেল, দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং দুটো ইউটিউব চ্যানেল। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু রয়েছে, সেখানেও পারলে যুক্ত হয়ে থাকবে। এই যে আমাদের ইবুকগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা ডেমো পিডিএফ সহ সম্পূর্ণ পিডিএফ কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। এখানে যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নেবে। সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য, ঠিক আছে। এছাড়া আমাদের পরবর্তীতে আমাদের এসএসসি ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে। তো তার জন্য কিন্তু সমস্ত পিওয়াইকিউ কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু করানো হবে এই চ্যানেলেই, যেখানে তোমরা ক্লাস দেখছো। তার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখবে।
এছাড়া কিন্তু আমাদের যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা যদি এখনো করে না থাকো তাহলে তাড়াতাড়ি করে নেবে, কারণ এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট যারা স্টুডেন্ট রয়েছে তাদের হাতে সময় রয়েছে এবং তারা কিন্তু এটা পারলে শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, যেমনটা আমাদের এখানে দেখতে পাচ্ছি 8টা থেকে 10টা মোটামুটি এখন আসছে। তো মোটামুটি এরকমই কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরও বলছি, তোমাদের এরকমই কিন্তু থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশনে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।